যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, পায়খানার থেকে বালতি না সমানে খাও। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না। বীরের বেশে এই অমূল্য কথামালা সেদিনের সেই অগ্নিমঞ্চে যিনি বলেছিলেন, তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে পারবে না। আসাম থেকে পশ্চিমবঙ্গ, মিজোরাম থেকে বাংলাদেশ, সব জায়গায় বারুদের মতো ফুঁসে ওঠে ভয় ডরহীন বজ্রকণ্ঠে যিনি বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। তিনি তার দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমরা চীনের গোলাম হব না, আমরা ভারতের গোলাম হব না, আমরা আমেরিকার গোলাম হব না। এদেশের ওপর অন্য দেশ কর্তৃত্ব করবে, কখনো তা হবে না, হবে না, হবে না। মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলেছিলেন, গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়। ৭৪-এর দুর্ভিক্ষের সময় মাওলানা ভাসানী ওই সময়ের মুজিব সরকারের উদ্দেশ্যে বলেছিলেন, মসুরের কেজি ৩০ টাকা ১২ আনা, মানুষ কি করে বাঁচে? মানুষ কি শুধু জয় বাংলা খাবে নাকি আরো কিছু লাগে? মসুরের চালের শের হলো ২০ টাকা ১২ আনা, মানুষ কি করে বাঁচে? খালি জয় বাংলা খাবে না আরো লাগে? তিনি বলেছিলেন, মুজিব, তুমি যদি দেশ চালাইতে না পারো তাহলে বুড়ো বয়সে আমার হাতে ক্ষমতা ছেড়ে দাও। শুধু তাই নয়, একবার চীন থেকে ফেরার পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। সেখানকার মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন তাকে। ভাসানীর মাথায় তালের টুপি আর পরনে ছিল লুঙ্গি, মঞ্চে উঠেছিলেন ভাষণ দিতে। ভাসানীর এমন বেশভূষা দেখে দর্শকরা গুনগুনিয়ে বলছিল, ইয়ে তো মিসকিন হ্যায়। কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা মন্তব্য করেছিল, ইয়ে তো মাওলানা হ্যায়। আর যখনই ভাসানী রাজনৈতিক বক্তব্য শুরু করেন, ওই একই দর্শক এবার বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। ভাসানী যখন বিশ্ব মোড়লদের শোষণ, পীড়ন, নিপীড়ন আর বিশ্ব রাজনীতির কথা বলতে শুরু করেন, তখন ওই একই দর্শক শ্রোতারা বলে উঠেছিল, হায় আল্লাহ, ইয়ে তো স্টেটম্যান হ্যায়। শুধু এটাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, একবার জামালপুরের এক সভায় পুলিশ ১৪৪ ধারা জারি করেছিল। পুলিশ এসে মাওলানা ভাসানীকে একটা কাগজ ধরিয়ে দিল। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, ১৪৪ ধারা জারি হয়েছে, আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন, মাইক্রোফোন সামনেই আছে। আধ ঘন্টা পর্যন্ত তিনি চিৎকার করে মোনাজাত করলেন, কিন্তু কিছুই বাকি রাখলেন না। যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার আর সিপাইরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধ ঘন্টার মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ, মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুব হয়ে গেল। হ্যাঁ দর্শক, এমনই এক নেতা ছিলেন বাংলার বুকে জন্ম নেওয়া, উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ, নিপীড়িত মানুষদের আস্থার প্রতীক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের ঐতিহাসিক শহর সিরাজগঞ্জ থেকে। বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের দেখাবো বাংলার অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মভিটা। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ থেকে শুরু হলো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠা প্রবাদ পুরুষ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সিরিজ, দ্য রেড মাওলানা।
মাওলানা ভাসানীর গ্রাম সিরাজগঞ্জ জেলা শহরের অদূরে সয়াধানগড়া পল্লীতে। সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যার দূরত্ব 9 কিলোমিটার এবং হাটিকুমরুল গোলচত্বর থেকে দূরত্ব 16 কিলোমিটার। এখানকার এই কাজীপুর রোড ধরে চলতে চলতে একসময় আপনি পেয়ে যাবেন সমাজ কল্যাণ মোড়। আর এই সমাজ কল্যাণ মোড় থেকে হাতের বাম পাশের এই সরু রাস্তা ধরে সামান্য একটু এগিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মভিটায়। তবে আপনি যখন এখানে এসে পৌঁছাবেন তখন শুরুতেই দেখতে পাবেন মাওলানা ভাসানীর পিতা হাজী শরাফত আলী খান এবং মা মজিরুন বিবির নামে তৈরি করা একটি প্রি প্রাইমারি স্কুল এবং ভাসানী পাঠাগার। আর এখান থেকে বাম দিকে ঘুরলেই আজও এখানকার খানবাড়ির দেয়াল জুড়ে দেখতে পাবেন মাওলানা ভাসানীর সেই কালজয়ী কথামালা। মাওলানা ভাসানী বলেছিলেন, পৃথিবীতে শ্রেণী মাত্র দুটি, জালিম এবং মজলুম। আলোচনার টেবিলে জালিমই অগ্রগামী থাকে, তাই আন্দোলন ও সংগ্রাম ছাড়া মজলুমের অধিকার আদায় হয় না। শুধু এটাই নয়, মাওলানা ভাসানী আরও বলেছিলেন, পিণ্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির দাসত্ব মানি না, মানব না। তিনি আরও বলেছিলেন, শোনো, ধর্ম আর দেশ মিলাইতে যাইও না, পরে ফুলের নাম কি দিবা, ফাতেমা চূড়া? হ্যাঁ দর্শক, বাংলার অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানী সিরাজগঞ্জের এই মাটিতেই 1880 সালের 12ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 3 ভাই আর 1 বোনের মধ্যে আব্দুল হামিদ খান ছিলেন সবার ছোট। তার ডাক নাম ছিল চ্যাগামিয়া। চ্যাগামিয়া এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন চারদিকে ছিল ভয়াল কলেরার মরণ থাবা। তার বয়স যখন মাত্র 6 তখন তিনি তার বাবাকে হারান, আর মা মারা যান আরো 9 বছর পর 1895 সালে। তিনি তার 2 ভাই আমির খান এবং ইসমাইল খানকেও হারান ছোটবেলাতেই। এইটাই ওনার জায়গা আর কি, এই যে ওনার বাবা মার কবর, এই যে ওনার বাবা মার কবর, এই যে ওনার বাবা হাজী শরাফত আলী খান এবং মজিরুন বিবি। আমি যে জায়গায় দাঁড়া আছি এটাই ওনার বাড়ি ছিল আর কি। ওই সময় বাড়িটা কিসের বাড়ি ছিল? আপনাদের এদিকে দেখলাম যে টিনের ঘর, টিনের বেড়ার একটা হ্যাঁ, বিষয় আছে। ওনার এখানে আসল করে টিনের ঘর, টিনের ভাড়া প্লাস এবং সোনের ঘর আর কি, সোনের ঘর ছিল। সনের ঘর আপনারা গল্প শুনেছেন? জি জি, সোনের ঘর। হ্যাঁ, গল্প শুনেছি কি, আমি নিজে দেখেছি। এবং উনি যে আসতো ওই আপনার মোড় থেকে এই পর্যন্ত মিছিল হয় আসতো আর কি। তো আমাদের এই বাসা, এই বাসা উনি আসতো, আমার বাবা মনে করেন যে পুরা ঢালা বিছানা করে দিত। হ্যাঁ, এই বাসাতে? এই বাসাটা, এটা আমার বাসা আর কি। আচ্ছা, এই বাসাতে ওই তার নেতা কর্মী? হ্যাঁ, উনি বিশাল মিছিল নেতা কর্মী এখানে আসতো, ঢালা বিছানা করে দিত, ওনারা আসা এনে বসতো। এখানেই ওনার দরবার এবং আলোচনা সভা হতো আর কি। এই বাড়িটি সাদা চোখে দেখলে মনে হবে যে গ্রাম বাংলার যে সাধারণ বাড়ি, সেই বাড়ির মতোই। কিন্তু এই বাড়ির পেছনের গল্পটা শুধুই গৌরবে গাঁথা। এটি সেই বাড়ি যেই বাড়িতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অসংখ্য মিটিং করেছেন তার রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে। হ্যাঁ দর্শক, সময়ের ব্যবধানে আজ এই জায়গাটি অনেকটা সাদামাটা মনে হলেও এর প্রতি ইঞ্চি ধূলিকণায় ছড়িয়ে আছে শুধুই ইতিহাস। মাওলানা ভাসানী 6 বছর বয়সে পিতাকে হারানোর পর কিছুদিন তিনি তার চাচা ইব্রাহিমের কাছে থাকেন। তবে তার ওই চাচা ছিলেন খুবই উগ্র মেজাজি, ফলে চাচার ঘরের সুখ তার ভাগ্যে বেশি দিন জোটেনি। ছোট্ট চ্যাগামিয়া তখন কোনো দিক চিন্তা না করে ঘর থেকে বের হয়ে যান এবং পেটের দায়ে কাজ শুরু করেন কৃষিক্ষেতে একজন দিনমজুর হিসেবে। ঠিক এই সময়টাতেই বাংলার কৃষকদের লাঞ্ছনার ইতিহাসের সাথে মোলাকাত হয় তার। 1971 সালে
ওই সময়ের বিখ্যাত পত্রিকা পায়গমের এক সাক্ষাৎকারে মাওলানা ভাসানী তার ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, ছোটবেলা হইতেই আমার মনে দাগ কাটিয়াছিল সমাজের তথাকথিত খানদানিপনা। জমির পরিমাপে মানুষে মানুষে শ্রেণীভেদ করাটা আমি মোটেও বরদাস্ত করিতে পারিতাম না। জমিদার মহাজনদের সুপরিকল্পিত শোষণের পরিচয় যেদিন পাইয়াছিলাম, সেদিনই মনে চাইছিল গোটা সমাজ ব্যবস্থাকে দুমড়াইয়া নতুন কিছুর পত্তন করি। হ্যাঁ দর্শক, কৃষকদের ওপর জমিদারদের অমানবিক অত্যাচার, নিপীড়ন আর শোষণের সাথে ছোটবেলাতেই পরিচয় ঘটেছিল শিশু চ্যাগামিয়ার। আর এভাবেই তিনি তার ছোট্ট মনে গেঁথে নিয়েছিলেন, যেভাবেই হোক শোষকদের হাতে গড়া সেই শিকল ভাঙতেই হবে। ওই সময় ইরাক থেকে ধর্মপ্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন হযরত নাসিরউদ্দিন বাগদাদী রাহমাতুল্লাহ আলাই। আব্দুল হামিদ খান ভাসানী কিছুদিন এই আউলিয়ার সান্নিধ্যে থাকেন, আর এভাবেই তিনি ছোটবেলাতেই ইসলামের প্রকৃত আলোর দেখা পান। এরপর তার বয়স যখন 13 বছর, তখন তিনি সিরাজগঞ্জ ছেড়ে চলে যান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর বাড়িতে। সেখানে তিনি মাদ্রাসার মোদাস্সেরের কাজ শুরু করেন এবং জমিদারের ছেলে মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন। এবং আরও 4 বছর পর, অর্থাৎ 1897 সালে হযরত সৈয়দ নাসিরউদ্দিন বাগদাদীর সাথে তিনি আসামে গমন করেন। আসামে তিনি বাল্যকালের একটা বড় সময় পার করেন। এরপর 1907 সালে ইসলাম শিক্ষার জন্য তিনি চলে যান দেওবন্দে দারুল উলুম মাদ্রাসায়। ওই সময় এই দেওবন্দ মাদ্রাসা ব্রিটিশ তথা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক প্রত্যক্ষ শক্তি ছিল। আর এই মাদ্রাসাতেই মাওলানা ভাসানীর সাথে পরিচয় হয় শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসানের সাথে। এই মাহমুদ হাসানের কাছেই তিনি কোরআন, হাদিস এবং ফিকা শাস্ত্রে জ্ঞান লাভ করেন। এছাড়াও এখানেই তার আরও একজন শিক্ষকের সাথে পরিচয় হয়, তার নাম মাওলানা আজাদ সুবহানী। এই আজাদ সুবহানী ছিলেন ব্রিটিশ বিরোধী আরেক বজ্রকণ্ঠ। তার মতে একজন মুসলমানের জন্য আখিরাতের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ দুনিয়াও। মাওলানা ভাসানী এই আজাদ সুবহানীর আদর্শে দারুণভাবে প্রভাবিত হন। ভাসানী 1974 সালে নিজেরই লেখা প্রবন্ধ হুকুমতে রাব্বানিয়া কি ও কেনতে জানান, মাওলানা সুবহানী একদিন তাকে বলেছিলেন, আজ ওয়াদা করো তুমি রাজনৈতিক জীবনে যত কলা কৌশলী নাও না কেন, মূলত হুকুমতে রাব্বানিয়া কায়েমের লক্ষ্যেই সংগ্রাম করিয়া যাইবা। ভাসানী উত্তরে বলেছিলেন, হ্যাঁ ওয়াদা করিলাম, রাজনীতিতে যাহা কিছুই করি না কেন হুকুমতে রাব্বানিয়া হইতে লক্ষ্যচ্যুত হইব না। দর্শক মণ্ডলী, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, হুকুমতে রব্বানিয়া আসলে কি? এটি কি শরিয়া আইন? এ ব্যাপারে মাওলানা ভাসানী নিজেই দিয়েছেন ব্যাখ্যা। 1974 সালে সন্তোষের মাটিতে দাঁড়িয়ে মাওলানা ভাসানী তার সেই ঐতিহাসিক হুকুমতে রব্বানিয়া কি তার ব্যাখ্যা দিয়েছিলেন। মাওলানা ভাসানী বলেছিলেন, শিক্ষা, দীক্ষা, খাওয়া পড়া এসব প্রশ্নে স্রষ্টার নিকট যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মীয় পরিচয়ের বালাই নাই, কিংবা মানুষের দৈহিক আত্মিক চাহিদার ক্ষেত্রেও যেমন ভেদাভেদ নাই, ঠিক তেমনি হুকুমতে রাব্বানিয়ায় সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সকল নাগরিককে সমান সুযোগ ও অধিকার দেওয়া হইবে। আজ আর কোনো সন্দেহ নাই যে একমাত্র হুকুমতে রাব্বানিয়ার শাসনই মানুষে মানুষে শাসন, শোষণ এবং হানাহানি বন্ধ করিয়া মানব জাতিকে সুখী করিতে পারে। আমি বলিয়া থাকি, সকল সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ, মানুষ ওহার আমানতদার মাত্র। তাই আল্লাহর নামে রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজনের ভিত্তিতে সমানভাবে বন্টন করিয়া ব্যক্তিগত মালিকানার উচ্ছেদ করিতে হইবে। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানীর এই কথার দিকে ভালোভাবে খেয়াল করলেই অনুধাবন করতে পারবেন যে তার চিন্তায় ইসলামের পাশাপাশি মার্ক্সবাদী চিন্তারও মিশ্রণ রয়েছে। মার্ক্স যেমন তার কমিউনিস্ট ম্যানিফেস্টোতে বলেছিলেন, ইন দিস সেন্স দ্য থিওরি অফ কমিউনিস্ট মে বি সামিড অফ ইন দ্য সিঙ্গল সেন্টেন্স, অ্যাবলিউশন অফ প্রাইভেট প্রপার্টি। হ্যাঁ দর্শক, মূলত মাওলানা ভাসানী দেওবন্দে পড়াকালীন একদল দেশপ্রেমিক আলেমের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। মাওলানা ভাসানী শুধু ইংরেজদের বিরুদ্ধেই লড়াই করেননি, বরং
ইংরেজদের সৃষ্ট জমিদার, জোদ্দার আর মহাজনদের জুলুম আর শোষণের বিরুদ্ধেও ছিলেন সমান সোচ্চার। চারপাশে যখন প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজছিল, তখন তিনি ইংরেজদের বিরুদ্ধে কৃষক, শ্রমিক, জনতা আর মেহনতি মানুষদের নিয়মিতভাবে সচেতন করতেন। ওই সময় তিনি পরতেন পায়জামা আর পাঞ্জাবি। ভাসানীর এমন বেশভূষা দেখে একদিন তার ধর্মীয় গুরু মাওলানা আজাদ সোবহানি তাকে বলেন, কৃষক শ্রমিকরা যা পরে তুমি যদি তা না পরো তাহলে কিভাবে তাদের বন্ধু হবে? মাওলানা ভাসানী এরপর সেই যে লুঙ্গি আর পাঞ্জাবি পরা শুরু করলেন, আজীবন এই বেশেই থেকেছেন। 1917 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন ময়মনসিংহ সফরে আসেন, তখন মাওলানা ভাসানী চিত্তরঞ্জন দাসের ভাষণ শুনে দারুণভাবে অনুপ্রাণিত হন। এরপর 1919 সালে কংগ্রেসে যোগদান করে তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ভাসানী 10 মাস কারাভোগ করেন। জেল থেকে ছাড়া পেয়ে 1921 সালে আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীর ডাকে খেলাফত আন্দোলনে যোগ দেন তিনি। আবারও গ্রেপ্তার হন। এবার হয় 7 দিনের জেল। 1922 সালে বাংলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন মাওলানা ভাসানী। কলকাতা থেকে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষ বসু সহ আরও অনেকেই। মাওলানা ভাসানী এভাবেই জাতীয় নেতৃবৃন্দের সংস্পর্শে আসেন এবং তাদের সাথে সম্পর্ক নিবিড় হয়। পরের বছর অর্থাৎ 1923 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বরাজ্য পার্টি গঠন করলে মাওলানা ভাসানী সেই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভাসানী মনে মনে শপথ করেন তিনি জীবনভর দেশ এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। কিন্তু 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেলে ভাসানী কিছুটা মনের দিক থেকে হোঁচট খান। এরপর তিনি ফিরে আসেন জয়পুরহাটে। সেখানে 40 ছুঁই ছুঁই এমন বয়সে তিনি পাঁচবিবি উপজেলার বীরনগরের জোদ্দার শামসুদ্দিন চৌধুরীর প্রথম কন্যা আলেমা খাতুনকে বিয়ে করেন। আব্দুল হামিদ খানের প্রথম সন্তান আজিজুল হকের জন্মও সেখানেই হয়। অনেকের ধারণা ছিল যে সন্তানের বাবা হওয়ায় আব্দুল হামিদ হয়তো এবার সংসারী হবেন, ঘরমুখী হবেন। কিন্তু সংসারের চেয়ে সমাজ, বিশেষ করে কৃষক সমাজই আব্দুল হামিদ খান ভাসানীর কাছে গুরুত্বপূর্ণ ছিল। অবস্থা এমন ছিল যে স্ত্রী পুত্রকে তিনি অবহেলা করতে পারেন, কিন্তু হতভাগ্য কৃষকদের নয়। স্ত্রী পুত্রকে দেখার জন্য অন্তত তার শ্বশুর রয়েছেন, কিন্তু কৃষকদের দেখার তো কেউ নেই। মূলত এই চিন্তাধারা থেকেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম কৃষক পূজা আন্দোলনের সূত্রপাত ঘটান। স্ত্রী সন্তানকে নিয়ে ওই সময় তিনি আসামের ঘাগমারিতে চলে যান। মাওলানা ভাসানীর এই পৈতৃক ভিটায় তার যে ধরনের বাড়ি ছিল, ওই একই ধরনের বাড়ি অর্থাৎ টিন আর ছন দিয়ে আসামের জঙ্গলেও তিনি তৈরি করেছিলেন একটি বাড়ি। ভাসানী সবসময় যে আসামেই থাকতেন বিষয়টি মোটেও সেরকম নয়। তিনি সব সময় ছুটে বেড়াতেন বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর এ কারণে তার বাড়িও ছিল বেশ কয়েকটি। বাড়ি বলতে বিলাসী কোনো প্রাসাদ নয়, কোথাও টিনের দোচালা ঘর, কোথাও বা ছিল ছনের কুড়ে ঘর। মাওলানা ভাসানী 1929 সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন, আর এই সম্মেলনে তিনি দেন এক জ্বালাময়ী ভাষণ, যার কারণে এই সম্মেলন থেকেই মাওলানা আব্দুল হামিদ খানের নাম হয়ে যায় ভাসানী, মাওলানা ভাসানী। হ্যাঁ দর্শক, শোষিত, নিপীড়িত, বঞ্চিত আর অধিকারহারা মানুষদের অধিকার আদায়ে এক সংগ্রামী মহাপুরুষের নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি এই অঞ্চলের কৃষক, শ্রমিক, জনতা আর বঞ্চিতদের সাথে বহু মিটিং করেছেন তার এই পৈতৃক ভিটায়।
মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাবা মার এই কবর এবং তার যেখানে বাড়ি ছিল বা এই বসত বাড়ির পুরো চত্বরটি দেখে আমার কাছে আমার মনটাই খারাপ হয়ে গেছে যে একজন নেতা, তিনি শুধু নেতা নন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশ তো বটেই, বরং তিনি বিশ্ব নেতা। কারণ তার রাজনৈতিক যে অবদান সেটি আসলে শুধু বাংলাদেশ কেন্দ্রিক ছিল না, বরং তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও তিনি লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন। তার মানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশ, এই পুরো যে উপমহাদেশের রাজনীতি, সেই উপমহাদেশের রাজনীতির যে প্রবাদ পুরুষ তিনিই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। অথচ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই জন্মস্থান, যেখানে তিনি শৈশব কাটিয়েছেন, তার সেই স্মৃতিবিজড়িত জায়গায় আজকে একেবারে ঝোপে পরিণত হয়েছে, দেখার যেন কেউ নেই। হ্যাঁ দর্শক, মাওলানা ভাসানীর বাস্তুভিটা এতটা অযত্ন আর অবহেলায় থাকতে পারে তা আমার ধারণাতেও ছিল না। অথচ মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ নিপীড়িত, নির্যাতিত আর অধিকার বঞ্চিতদের প্রতিটি স্বাধিকার আদায়ের আন্দোলনেই আপোষহীন নেতা ছিলেন মাওলানা ভাসানী, যিনি আজীবন লড়েছেন শোষকদের বিরুদ্ধে, যার হুঙ্কারে বহুবার কেঁপে উঠেছে শাসকদের মসনদ। 1952 সালের ভাষা আন্দোলনেও মাওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের প্রেসিডেন্ট ছিলেন তিনি। ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তাকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। এছাড়াও 1954 সালে পাকিস্তানের মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠনের অন্যতম নেতাও ছিলেন মাওলানা ভাসানী, যে কারণে যুক্তফ্রন্টের নামকরণ করা হয়েছিল হক ভাসানী যুক্তফ্রন্ট। আর এই হক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। মাওলানা ভাসানী একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তিনি আধ্যাত্মিক সাধনাও করতেন। দিনের বেলা নিপীড়িত, বঞ্চিত লোকদের অধিকার আদায়ে থাকতেন সোচ্চার, আর রাতের বেলা একাকী, নীরবে, নিভৃতে আদায় করতেন তাহাজ্জুদের নামাজ। রাতভর মশগুল থাকতেন নানান জিকির আজকারে। শুধু আসাম, জয়পুরহাট, কুড়িগ্রাম কিংবা সিরাজগঞ্জের মাটিতেই নয়, টাঙ্গাইলের কাগমারি গ্রামের এই প্রাচীন মাজার চত্বরেও মাওলানা ভাসানী যে কত রাত কাটিয়েছেন তা আজও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিতে গেঁথে আছে। চাচা, ওই সময় কি এই বিল্ডিংটা ছিল? বিল্ডিং ছিল, কিন্তু ছাদ ছিল না, টিনের চাল ছিল। টিনের চাল ছিল। তো এই কক্ষে মাওলানা ভাসানী কি বসেছেন? এখানে এই কক্ষের ভেতরে এখানে বসছে, লোকজন বসছে, মেয়েকাও বসছে, এখানে বসে খাওয়া দাওয়া করছে, বারান্দায় ঘুমাইছে। দর্শক মণ্ডলী, দেখুন, আমি এখন সেই মাজারের ভেতরে অবস্থান করছি। মাজারের এই জায়গাটিতে মানুষজন এসে দোয়া করেন, জিয়ারত করেন, এখানে বসেই দোয়া কালমা পড়েন। আর মাওলানা ভাসানী আমি এখন যে মেঝের উপরে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে বহুবার বসেছেন, বহুবার এসেছেন। শুধু তাই নয়, এখানকার এই যে বারান্দা যেটি দেখতে পাচ্ছেন, এই বারান্দাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বহুবার ঘুমিয়েছেন। এই বারান্দায়, সেই বারান্দা। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করুন তো, হাল আমলে যাকে আপনি নেতা হিসাবে মেনে নিয়েছেন কিংবা যাকে আপনি প্রিয় অভিভাবক বলছেন, তাদের একজনও কি এমন সাদামাটা জীবন কোনোদিন কাটিয়েছে? কাগমারি গ্রামের এই মাজারটি হজরত শাহ জামান রহমতুল্লাহ আলাইয়ের, যাকে মুঘল সুবেদার ইসলাম খাঁ 1608 সালে কাগমারি পরগনার শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেছিলেন। হ্যাঁ দর্শক, বিজ্ঞ এই আলেম একদিকে ছিলেন ধর্মীয় নেতা, অন্যদিকে ছিলেন কাগমারি পরগনার শাসনকর্তা। মাওলানা ভাসানী তার এই মাজারের পাশে বসে নিজেও বহু রাত কাটিয়েছেন। এখানে বসেই তিনি রাতভর করতেন ইবাদত বন্দিগি আর তার আধ্যাত্মিক সাধনা। আর এ কারণেই অনেকেই তাকে হুজুর বলেও সম্বোধন করতেন।
আবার অনেকের কাছেই তিনি ছিলেন পীর। একদিকে ইসলামকে শক্ত করে আঁকড়ে ধরা, আরেকদিকে গণমানুষের অধিকার আদায়ের জন্য লড়ে যাওয়া। মাওলানা ভাসানী কাগমারি, আসাম কিংবা তার এই পৈতৃক ভিটায় যখন আসতেন কিংবা মিটিং করতেন, তখন বহু মানুষ তার কাছ থেকে যেমন দোয়া নিয়েছেন তেমনি নিতেন দাওয়া। যারা দেখেছি ছোটবেলা, উনি যখন এখানে আসা বসতো, ওর ভিতরে একটা ছেলে দুটো ড্রাইভার আসলো, যে হুজুর অনেকগুলো বয়াম রেখে দিচ্ছে, বয়ামগুলো রেখে দেওয়ার পরে ওই বয়ামের ভিতরে ফাঁকা থেকে ঝাড়া দিত, ওই ঝাড়া পানি খেয়ে অনেকে ভালো হয়ে যেত। ওই দুষ্ট ব্যাপার ছেলেটা বলতো, হুজুর আপনি এই ওখান থেকে বোতল রেখে আপনি এখানে পানি দিতেন, আর সেই পানি পড়া খায় অনেকে ভালো হয়ে যেত। তখন বাবা বললো যে তুমি এদিকে আসো, আমার কাছে বসো, বসার পর ওই বয়ামটা এখানে নিয়ে আসো। যখন বয়ামটা এখানে নিয়ে আসলো, নিয়ে আসার পর বয়াম যখন ফুটছে, বয়ামটা আপনি এমনি ভাসটা হয়ে গেছে। তখন সব মুরিদিয়ান সবাই লোকজন দাঁড়ায় গেছে, কী ব্যাপার এরকম ভাসটা গেলো, সাউন্ড এলো। তখন সব চলে আসে। তো ওই ছেলেটা বললো যে হুজুর আমার ভুল হয়ে গেছে, তো আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি না। ঠিক আছে বসো, তুমি ছেলে মানুষ, ছোটো মানুষ, বুঝতে পারো না, বসো। তো আসলে ওনার একটা আলাদা একটা মুখের জোহর আসলো আর কি। উনি যে একটা পীর জাতীয় লোক আসলো, মানে উনি একটু মুখের যে একটা জোহর আসলো, এটা আধ্যাত্মিক কারবার। তবে আগাগোড়া ইসলামিক চেতনা ধারণ করা নেতা মাওলানা ভাসানী বামধারার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত ছিলেন, যা আমি আগেই উল্লেখ করেছি। মাওলানা ভাসানী 1937 সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন। সে সময় আসামে ইংরেজরা ভয়ানক লাইন প্রথা চালু করেছিল। লাইন প্রথা হল এমন এক কালা কানুন, যার দরুন আসামে নির্দিষ্ট কিছু এলাকার বাইরে বাংলা ভাষাভাষী লোকদের বসবাস নিষিদ্ধ হয়ে যায়। ভূমির বন্দোবস্ত পাওয়া থেকেও বঞ্চিত হয় বাঙালিরা। তবে এই নিপীড়িত অবস্থায় আসামের বাঙালিরা তাদের একমাত্র ভরসার স্থল হিসেবে পেয়েছিল মাওলানা ভাসানীকে। মাওলানা ভাসানী লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন। এ সময় তিনি আসাম চাষী মজুর সমিতি গঠন করেন এবং ধুবড়ী, গোয়ালপাড়া সহ বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তোলেন। 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হকের সঙ্গে মুসলিম লীগের লাহোর সম্মেলনে যোগ দেন। 1944 সালে মাওলানা ভাসানী আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। কিন্তু 1945-46 সালে আসাম জুড়ে বাঙালিদের বিরুদ্ধে শুরু হয় বাঙ্গাল খেদাও আন্দোলন, যা পরবর্তীতে ব্যাপক দাঙ্গায় রূপ নেয়। এ সময় বাঙালিদের রক্ষার জন্য ভাসানী বারপেটা, গৌহাটি সহ আসামের বিভিন্ন জায়গায় চষে বেড়ান। এর মধ্যেই 1947 সালে পাকিস্তান আন্দোলনে অংশ নিলে তিনি আসামেই গ্রেপ্তার হন। দেশভাগের পর জেল থেকে ছাড়া পেয়ে তিনি বলেছিলেন, পাকিস্তানের অধীনে পূর্ব বাংলা এক অচল ভূখণ্ড ছাড়া কিছুই নয়। দর্শক মণ্ডলী, মাওলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যিনি তার জীবনভর নিজের জন্য কিছুই করেননি, বরং তার চিন্তা চেতনা সবখানে পরিবার, পরিজন, স্ত্রী, পুত্র কিছুই ছিল না। শুধুই ছিল বাংলার নিপীড়িত, বঞ্চিত কৃষক জনতা আর দিনমজুররা। মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ আর আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠা এক প্রবাদ পুরুষের নাম, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বাকি অংশ দেখবেন আগামী পর্বে।